সাভর মানুষ খেকর। এখন শুরু করছি পঞ্চম অংশ। রঙ্গ ব্যঙ্গ। আমাকে দেখে সিংহটা উঠে দাঁড়ানো মাত্রই যারা ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়েছিল তারা এখন বিভিন্ন গাছ থেকে নির্ভয়ে নেমে আসছে। খুব সাহসের সঙ্গে এবং বীরদর্পে তারা মৃত সিংহটাকে ঘেরাও করে দাঁড়ালো। যা হোক, সিংহটাকে শেষ পর্যন্ত মেরে ফেলতে পেরেছি বলে আফ্রিকানরা খুবই খুশি। আশ্চর্য হয়ে দেখলাম তারা পুরো ঘটনা অভিনয় করে দেখাচ্ছে। তাদের মধ্যে ৩-৪ জন এই নাটকে অংশগ্রহণ করল। একজন সিংহের ভূমিকায় অভিনয় করছে, গর্জন করে আরেক অভিনেতার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করল। ওই লোকটা কয়েক কদম পিছিয়ে গেল, ঠিক যেমনটা আমি করেছিলাম। এরপর হাত দিয়ে কাল্পনিক রাইফেল বাগিয়ে ধরে মুখ দিয়ে টা 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 শব্দ করল। আরেকজন অভিনেতা রোশান খানের ভূমিকায় অভিনয় করছে। সে ক্ষিপ্ত বেগে একদিকে ছুট লাগালো। আমরা আবার অট্টহাসিতে ফেটে পড়লাম। সিংহরূপী অভিনেতা তার পেছনে গর্জন করতে করতে ছুটল। নাটক শেষ হবার পর ব্রেক এসে হাজির হলেন। গুলির শব্দে আকৃষ্ট হয়েই তিনি আমাদেরকে খুঁজে বের করেছেন। মাটিতে পড়ে থাকা সিংহটা দেখে তিনি তাজ্জব। সুন্দর সিংহটা দেখে ব্রক মন্তব্য করলেন, সৌভাগ্য বটে আপনার। পরে আমার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। বললেন, আমি যা ভেবেছিলাম আপনি তো দেখছি তার চেয়েও বেশি ভাগ্যবান। আমাদের পরবর্তী কাজ হলো সেই সিংহীটার কাছে পৌঁছানো, যাকে সবচেয়ে আগে গুলি করে মেরে এসেছি। এতক্ষণে বোধ হয় ওটা মরে গেছে, কিন্তু সিংহীটার কাছে এসে দেখলাম তখনও মরেনি ওটা। সিংহটার মতোই সেও তখনও জীবিত। ধীরে লয়ে শ্বাস প্রশ্বাস চলছে। এক ভুল দুবার আর করলাম না। সুতরাং খুব সাবধানে কাছাকাছি এক গাছে উঠে পড়লাম। ওখান থেকে সিংহীটাকে গুলি করলাম। এবার সে সত্যি সত্যি মারা পড়ল। মাহিনা এবং বাকি লোকজনকে সিংহ দুটোর চামড়া ছাড়ানোর ভার দিলাম। তারপর সেই নলখাগড়া ঝোপের দিকে রওনা হলাম, যেখানে দ্বিতীয় সিংহীটা আশ্রয় নিয়েছিল। সেখানে পৌঁছার পর সেই ঝোপ থেকে সিংহীটাকে খোলামেলা জায়গায় বের করে আনার সব রকম চেষ্টাই করলাম, কিন্তু ওটাকে কোনো মতেই আর ঝোপের বাইরে বের করা গেল না। ঝোপের দিকে আন্দাজে গুলি ছুঁড়েও কোনো লাভ নেই। ঝোপটা বেশ ঘন ও বড়। ঝোপের একেবারে কাছে যাওয়াও বিপজ্জনক। অজ্ঞাত অনিচ্ছা সত্ত্বেও সেদিনকার মতো অনুসন্ধান কাজ বন্ধ রাখলাম। ফিরেই যাওয়া যাক তাহলে। পথে আর কোনো সিংহ নজরে পড়ল না। তারপর রোমাঞ্চকর সেই জায়গাটাতে ফিরে এলাম। দেখলাম বিশ্বস্ত মাহিনা ইতিমধ্যে দুটো সিংহেরই চামড়া ছাড়িয়ে নিয়েছে। চমৎকার দুটো ট্রফি নিয়ে আমরা ক্যাম্পের পথ ধরলাম। সেদিনের শিকার অভিযানে আমরা সবাই বেশ সন্তুষ্ট ছিলাম। আমি ঠাট্টার ছলে তাকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে আবার শিকারে যাবে কিনা। তাকে তখন বেশ গম্ভীর দেখাচ্ছিল। আমার প্রশ্নের উত্তরে সে প্রবলভাবে মাথা নাড়ল আর বলল, কোনোদিনই আর শিকারে যাব না স্যার। আসলেই বেচারার উপর দিয়ে যা ধকল গিয়েছে তাতে আর শিকারের স্বাদ না থাকারই কথা। তাছাড়া তার তো কেবল শিকার দেখার শখ ছিল, তাতেই এই অবস্থা। আরো সিংহ। নদীতে সেতু তৈরি হয়ে যাবার পর রেলের কাজ আরো দ্রুত এগিয়ে চলল। ভোর থেকে অন্ধকার হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই যথাসম্ভব অক্লান্ত পরিশ্রম করছি। একদিন প্রচণ্ড গরম পড়ল। সূর্য আগুন ছড়াচ্ছে যেন। এই প্রচণ্ড গরমের মধ্যেই আমি সারাদিন অস্থায়ী সেতুর কাজ তত্ত্বাবধান করলাম। 3টের সময় আমার তাঁবুতে ফিরে এসেই ইজি চেয়ারে গা ছেড়ে দিলাম।
খুবই ক্লান্ত লাগছে। এই মুহূর্তে ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। এভাবে প্রায় 1 ঘন্টার মতো বিশ্রাম করলাম। নতুন স্টেশনটা একেবারে কাছেই। সেখান থেকে হইচইয়ের শব্দ কানে আসছে। অন্যমনস্কভাবে নদীর অপর পারে অলস দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখলাম খাড়া উতরাই বেয়ে আমাদের ছোট কনস্ট্রাকশন ইঞ্জিনটা ধোঁয়া ছাড়তে ছাড়তে এবং ঠং ঠং শব্দ করতে করতে সাবলীলভাবে এগিয়ে চলেছে। লোহার রেল এবং চিলিপারের ভারী বোঝা নিয়ে ইঞ্জিনটা কিভাবে যে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে মাটি কামড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তা দেখার মতো। বাষ্প ঘর্ষণ আর মাধ্যাকর্ষণের এই অপূর্ব খেলা আমি তন্ময় হয়ে দেখছিলাম। একজন আগন্তুক কখন যে নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি টেরই পাইনি। গতানুগতিক অভিবাদন শোনার পর আমি ঘুরে দাঁড়ালাম। দেখলাম শীর্ণকায় এক আফ্রিকান আমার সামনে দাঁড়িয়ে, পরনে নৌহরিণের লোমশ চামড়া, যা তার বা বগলের নিচ দিয়ে এক পাক পেঁচিয়ে ডান কাঁধের উপর একটা গিঁট দিয়ে আটকানো। সে তার ডান কাঁধ বরাবর উঁচু করে তুলে রেখেছে। হাতের আঙুলগুলো সোজা এবং তালু আমার দিকে ফেরানো। এভাবে সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। এই চিহ্নের মানে হচ্ছে সে বন্ধুত্বের মনোভাব নিয়ে আমার কাছে এসেছে। শত্রুতা তার কাম্য নয়। আমি তার অভিবাদনের জবাব দিলাম এবং সে কি জন্য এসেছে জিজ্ঞেস করলাম। উত্তর দেওয়ার আগে সে ধপাস করে তার গোড়ালির উপর বসে পড়ল। তার বুড়ো হয়ে যাওয়া হাড় মটমট করে প্রতিবাদ জানালো। সে বলল, আমি মহান প্রভুকে 2টো সিংহের কাছে নিয়ে যেতে চাই। তারা এইমাত্র একটা জেব্রা মেরেছে, এখনো খাচ্ছে দেখে এসেছি। এই খবর শোনার পর ভুলে গেলাম যে প্রখর সূর্যের নিচে সারাদিন কি খাটুনি না গেছে। ক্ষুধা এবং ক্লান্তির কথাও বেমালুম ভুলে গেলাম। অথচ একটু আগেই খিদে পেট চোচো করছিল। সিংহ শিকারের মতো রোমাঞ্চকর ব্যাপারের সাথে জড়িত না এমন সব কিছুর কথাই আমি সে মুহূর্তে ভুলে গেলাম। শিকারের কথা শুনে বেশ উতলা হয়ে পড়েছি। সেটা পায়ের কাছে বসে থাকা জঙ্গলিটাও বুঝতে পেরেছে। দাঁত বের করে হাসছে সে। আমি পায়চারি করছি আর একটা প্রশ্ন করছি, ও 2টো সিংহ নাকি সিংহী? তাদের কেশর আছে কি নেই? এখান থেকে কত দূরে? ইত্যাদি। স্বাভাবিকভাবেই সে আমার শেষ প্রশ্নের উত্তরটা এভাবে দিল, এই তো কাছেই। অবশ্যই তারা খুব দূরে ছিল না। এই সিংহগুলো তো পূর্ব আফ্রিকার বাসিন্দা। যা হোক, কয়েক মিনিটের মধ্যেই খচ্চরের পিঠে জিন চাপিয়ে রওনা হয়ে পড়লাম। সঙ্গে বিশ্বস্ত মাহিনা এবং আরেকজন কুলি। যদি সিংহটাকে মারতে পারি তাহলে চামড়াটা বয়ে আনতে পারবে। জেলা প্রকৌশলী মিস্টার স্পোনারের উদ্দেশ্যে একটা চিঠি রেখে এলাম। সে সময় তিনি ক্যাম্পে ছিলেন না। চিঠিতে লিখলাম, আমি 2টো সিংহের পেছনে ধাওয়া করছি। আশা করি রাতের আগেই ফিরে আসব। আমরা রওনা হয়ে গেলাম। খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলাম। 1 ঘন্টার মধ্যে পুরো 6 মাইল পেরিয়ে এসেছি। এখন পর্যন্ত সিংহের দেখা নেই। পথে আমাদের দলে আরো কিছু স্থানীয় লোক এসে যোগ দিল। পরনের পোশাক আমাদের গাইডের পোশাকের চেয়েও কম। বুড়ো গাইডের সঙ্গে রীতিমতো তাদের ঝগড়া বেঁধে গেল। বুড়ো এদেরকে সঙ্গে নিতে নারাজ, ভয় পাচ্ছে জেব্রার সবটুকু মাংস যদি এরা ছিনিয়ে নেয়। কিন্তু সিংহগুলো জেব্রাটাকে এতক্ষণে খেয়ে শেষ করে ফেলেছে কিনা কে জানে। যা হোক, আমি বুড়োকে দুশ্চিন্তা করতে মানা করলাম, বরং সিংহ কোথায় আছে তা তাড়াতাড়ি দেখাতে বললাম। তাহলে সে যাতে বেশিরভাগ জেব্রার মাংস পায় সেদিকে আমি নিজের লক্ষ্য রাখব। আমাদের গাইড শুকনো হাড় জিরজিরে আঙুল তুলে গর্বিতভাবে আমাকে বলল, দেখুন প্রভু,
আমি তার ইশারা অনুযায়ী সেদিকে তাকালাম। এখান থেকে প্রায় 600 গজ দূরে এক সিংহ এবং এক সিংহী মহানন্দে জেব্রার মৃতদেহ খাওয়ায় ব্যস্ত। বেনকেউলার চোখে লাগিয়ে উৎফুল্ল হয়ে দেখলাম একটা শেয়াল চুপচাপ বসে এই ভোজ পর্ব এক মনে পর্যবেক্ষণ করছে। রাজার খাওয়া শেষ হলে তবে তো প্রজা খাবে, কিন্তু লোভ সামলানো বড়ই কঠিন। শেয়ালটা জেব্রার একেবারে কাছে চলে আসছে, আর সিংহটা মৃদু গর্জন ছেড়ে বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। শেয়ালটার কাণ্ড কারখানা বেশ হাস্যকর লাগছে। সিংহের ধমক খেয়ে লেজ গুটিয়ে সে দূরে সরে যাচ্ছে। গর্জন বন্ধ করে সিংহটা যেই খাওয়া শুরু করেছে, অমনি শেয়ালটা গুটি গুটি পায়ে আবার সামনে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা সম্পর্কে আগে জানতাম না। বেশ মজার ব্যাপার তো। স্থানীয় লোকেরা কথায় কথায় জানালো যে সিংহ প্রায় সব ধরনের পশুর মাংসই খায়, এমনকি এক সিংহ কায়দা মতো পেলে আরেক সিংহকে মেরে তাকে খেয়ে ফেলে। কিন্তু সিংহ কখনো শেয়াল বা হায়নার মাংস খায় না। ব্যাপারটা সত্যি, তবে কেন খায় না তার কেউ বলতে পারল না। সিংহটা জেব্রার চামড়া কিভাবে ছাড়াচ্ছে তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। জেব্রার মৃতদেহের উপরে উঠে সিংহটা তার সামনের পায়ের নখ চামড়ার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। পর মুহূর্তেই দ্রুত পেছনে সরে আসছে। পেছনে সরে আসার সময় চামড়াটাও নখে আটকে গিয়ে সরসর করে উঠে আসছে। চামড়া উঠে যাওয়া অংশের মাংসটুকু গোগাসে খাওয়ার পর সিংহটা আবার একইভাবে চামড়া ছাড়িয়ে নিচ্ছে। পশু হলেও খাবার ব্যাপারে কিছুটা বাছবিচারও এদের আছে দেখছি। তবে মানুষের বেলায় এরা চামড়া সহই খেয়ে ফেলে। সিংহীর মৃত্যু। আমি যখন মনোযোগ দিয়ে সিংহের খাবার দৃশ্য দেখছি, তখন আমার সঙ্গীরা আমার নিষ্ক্রিয়তা দেখে বেশ অধৈর্য হয়ে পড়েছে। এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই কাছের ওই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। আকাশের পটভূমিতে ওদেরকে দেখা যাচ্ছে। শুধু আমিই যে ওদেরকে দেখছি তা নয়, সিংহ দুটো তাদেরকে দেখে ফেলেছে। এরকম উটকো বিপদের আবির্ভাবে আপাতত ওরা খাওয়া বন্ধ রেখেছে, একদৃষ্টে সেদিকেই তাকিয়ে আছে। আমি সামনে যদ্দূর দেখতে পাচ্ছি, সিংহগুলোর কাছাকাছি আশ্রয় নেবার মতো তেমন কোনো সুবিধাজনক জায়গা দেখতে পেলাম না। পাহাড়ের ওই ঢালটাও আমার কোনো কাজে আসবে না। যেদিকে ঢালু থাকলে আমার শিকারের জন্য বেশ সুবিধে হতো, সেদিকে কোনো ঢাল নেই। সুতরাং খোলামেলা জায়গা দিয়েই সিংহের কাছে পৌঁছাতে হবে। সেভাবেই আমি এগোতে শুরু করলাম। ভয়ঙ্কর সুন্দর সেই সিংহগুলোকে এক পাশে রেখে আমি এগিয়ে যাচ্ছি, সরাসরি তাদের দিকে নয়। দুটোই এবার কটমট করে আমাকে লক্ষ্য করছে। ভাবছে, এ বেটা আবার এলো কোত্থেকে। এমনিতেই শেয়ালটা ভীষণ বিরক্ত করছিল, তার উপর এই দুপেয়ে জীব। এদের কাছ থেকে তো আবার একটু দূরে থাকাই ভালো। সহজাত প্রবৃত্তি বলে দিচ্ছে তাদেরকে। যা হোক, সিংহগুলো আমাকে তাদের প্রায় 100 গজের মধ্যে আসার অনুমতি দিল। এর বেশি কাছে যাওয়াটা তারা পছন্দ করছে না, তবুও আমি এগিয়ে যাচ্ছি। সিংহীটা তা বরদাস্ত করল না। সে তিরিং করে লাফিয়ে পেছন দিকে ছুট লাগালো। সিংহটাও বার কয়েক আমার দিকে অগ্নিদৃষ্টি হেনে ধীরে ধীরে সিংহীকে অনুসরণ করলো, মনে মনে আমার 14 পুরুষ উদ্ধার করতে করতে। সিংহগুলো সরে যাওয়া মাত্রই আমার আফ্রিকান বন্ধুরা জেব্রার মৃতদেহের উপর একরকম ঝাঁপিয়েই পড়ল। জেব্রার মাংস নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে গিয়েছিল। আমি আমার সঙ্গী সেই কুলিকে নির্দেশ দিলাম এই ব্যাপারটার মীমাংসা করার জন্য। আমাদের গাইড যেন সবচেয়ে বেশি মাংস পায় সেটাও লক্ষ্য রাখতে বললাম। সিংহ দুটো ততক্ষণে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছেছে। জেব্রার মাংস নিয়ে আফ্রিকানদের উচ্চকণ্ঠের চেঁচামেচি শুনে তারা থমকে দাঁড়িয়েছে।
আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটার জন্য আমি দায়ী কিনা, অথবা এই চেঁচামেচিটা ওদের জন্য কতটুকু ক্ষতিকারক। যা হোক, সিংহগুলোকে পাহাড়ের চূড়ায় আর দেখা যাচ্ছে না, আবার ছুট লাগিয়েছে বোধহয়। আমাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যাবে ওরা। আমি খচ্চরের পিঠে একরকম ঝাঁপিয়েই পড়লাম। যত জোরে সম্ভব ওদিকে খচ্চর নিয়ে ধাওয়া করলাম। পাহাড়ের চূড়ায় ওঠার পর সিংহগুলোকে আবার দেখতে পেলাম। আমাকে ওভাবে ছুটে আসতে দেখে সিংহীটা লম্বা ঘাসের ভেতর ঢুকে শুয়ে পড়ল। তাকে প্রায় দেখাই যাচ্ছে না, কিন্তু সিংহটা ওরকম কিছুই করলো না, বরং বীরত্ব দেখিয়ে দীর্ঘ পদক্ষেপে সামনে এগিয়ে যেতে লাগলো। সিংহীটার অবস্থান থেকে ডান দিকে প্রায় 200 গজ দূরে আমি মন মতো একটা জায়গা পেয়ে গেলাম। জায়গাটা হচ্ছে প্রাকৃতিক একটা গর্ত। সিংহীটা যদি আমাকে আক্রমণ করেই বসে, তাহলে প্রাকৃতিক এই গহ্বরটা বেশ কাজে আসবে। ঘাসের ভেতর আবছাভাবে সিংহীটার অবয়ব আমি দেখতে পাচ্ছি। ভালোভাবে লক্ষ্য স্থির করে গুলি করলাম। মুহূর্তের মধ্যে সিংহীটা পিঠের উপর উল্টে পড়ল, দাফাদাফি করছে ভীষণভাবে। গুলিটা মোক্ষম জায়গায় লেগেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিথর হয়ে গেল। ভালোভাবে লক্ষ্য করেই বুঝলাম সিংহীটা মারা গেছে। এবার আমি সিংহের দিকে নজর দিলাম। সে তখন অন্য এক টিলার ওপাশে অদৃশ্য হয়ে গেছে। গুলির শব্দ শুনে আমার সঙ্গীরা এসে পড়েছে। মাহিনা, কুলি এবং 4 জন আফ্রিকানকে সঙ্গে নিয়ে দল বেঁধে সিংহের পিছু নিলাম। আমি নিশ্চিত যে সিংহটা কাছেই কোথাও ঘাপটি মেরে বসে আছে, দূরে কোথাও যায়নি। ভালোভাবে চারপাশটা লক্ষ্য করা দরকার। এ ব্যাপারে আফ্রিকানদের তীক্ষ্ণ দৃষ্টির উপর নিশ্চয় আমি ভরসা করতে পারি। যদি ঘাসের উপর বা তার ফাঁকে কোথাও সিংহের কানের আগাও দেখা যায়, তবুও খুব সহজেই এরা তা দেখে ফেলবে। জঙ্গলে বাস করে এদের দৃষ্টি বেশ প্রখর হয়ে গেছে। তাদেরকে এই কাজের ভার দিলাম। ওরা আমাকে হতাশ করলো না। আমরা সবেমাত্র একটা টিলার মাথায় চড়েছি, অমনি এক আফ্রিকান ফিসফিস করে ইশারা করলো। সিংহটাকে দেখে ফেলেছে সে। সিংহটা আমাদেরকে দেখার জন্য তার বাদামি মাথাটা এক মুহূর্তের জন্য উঁচু করেছিল, আর তাতেই তার অবস্থান আমরা জেনে ফেললাম। যা হোক, আমরা ভান করলাম যে তাকে আমরা কেউই দেখিনি, কিন্তু সেই সঙ্গে আমরা তার দিকে এগিয়েও যেতে থাকলাম। সিংহের কাছ থেকে প্রায় 200 গজ দূরত্বে পৌঁছানোর পর ওটাকে বেশ অস্থির মনে হলো। ভাবলাম গুলি করার এটাই উপযুক্ত সময়, নইলে এখনই পালাবে। রাইফেল তুলে গুলি করলাম, কিন্তু গুলিটা এত দূরে পৌঁছলই না। সিংহটাও তার জায়গা ছেড়ে নড়ল না। রাইফেল আবারও তাক করলাম। মাহিনার পিঠে রাইফেলের বাট ঠেকিয়ে আবার গুলি করলাম। এই গুলিটাও মিস হলো। ভাগ্য ভালো যে সিংহটা তখনও চুপটি করে বসে আছে, জায়গা ছেড়ে নড়ার নাম নেই। আমরা ক্যাম্পে ফিরে এলাম। আথির সমভূমিতে সেই যে মৃত সিংহটার দুপাশে পা ছড়িয়ে বসেছিলাম, সেদিনের সেই ফন্দিটা আজ কাজে লাগাবো বলে ঠিক করলাম। তাই আমার সঙ্গীদেরকে ডান দিকে যেতে বললাম। তারা সিংহের অবস্থানটাকে অর্ধবৃত্ত আকারে ঘিরে ফেলবে। সাথে খচ্চরটাকেও নিতে বললাম। আমি যেখানে ছিলাম সেখানেই বসে থাকলাম। আমার শরীরের নিচে ঘাসের বিছানা। এখান থেকেই তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রেখেছি সিংহের উপর। ফন্দিটা আজও খুব কাজে লাগলো। আমার সঙ্গীরা যখন ডান দিক দিয়ে এগোতে শুরু করলো, তখন সিংহটা আমাকে ছেড়ে তাদের দিকে মনোযোগ দিল। তাদের সাথে সাথে সিংহটাও ঘুরে যেতে লাগলো। সব সময় শত্রুর মুখোমুখি অবস্থায় থাকতে চাইছে। এক সময় সিংহটাকে আমি আড়াআড়িভাবে দেখতে পেলাম।
কাঁধে গুলি করার এটাই হচ্ছে সবচাইতে সুবিধাজনক অবস্থান। রাইফেলটা শক্ত করে ধরলাম, তারপর খুব ভালোভাবে লক্ষ্য স্থির করে গুলি করলাম। সিংহটা গড়াগড়ি দিচ্ছে। দুটো গড়ান দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, পারল না। আমি এক দৌড়ে তার কয়েক গজের মধ্যে চলে গেলাম। গুলি কাঁধের এপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে, ফলে সামনের পা আর কাজ করছে না। তবু সে চেষ্টা করে যাচ্ছে। যদি একবার উঠে দাঁড়াতে পারে তাহলে আমাকে এক হাত দেখে নেবে সে। পা অকেজো হয়ে পড়াতে সে অসহায় হয়ে পড়েছে ঠিকই, কিন্তু সাহস বা তেজ কমে নেই এখনো। মাথা ঘুরিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকালো সিংহটা। গুলি খাবার পর থেকে এখন পর্যন্ত একটানা প্রচণ্ড আর্তনাদ করছে সে। আরেকটা গুলি করে তার যন্ত্রণার চির অবসান ঘটালাম। আমার সঙ্গীরা ইতিমধ্যে আমার পাশে চলে এসেছে। সঙ্গে সঙ্গেই সিংহটার চামড়া ছাড়ানোর ব্যবস্থা করলাম। চামড়া তোলার সময় এক আফ্রিকান হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ করলো। সে জানালো যে আরও দুটো সিংহ একটু দূরেই ঘাপটি মেরে বসে আছে। আমাদের কার্যকলাপ লক্ষ্য করছে ওরা। ইতিমধ্যেই তারা আমাদের 500 গজের মধ্যে এসে দাঁড়িয়েছে। আমরা কিভাবে তাদের জাত ভাইয়ের চামড়া তুলে নিচ্ছি সেটাই দেখছে। আর মনে মনে কি প্ল্যান আটছে কে জানে। মাঝে মধ্যেই ঘাসের উপর তাদের প্রকাণ্ড মাথা ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে। আমি সহ সবাই সিংহ দুটোকে দেখলাম, কিন্তু সে সময় আমি মোটেই জানতাম না যে আগামীকাল এগুলোকে ধাওয়া করতে গিয়ে কি সাংঘাতিক অভিজ্ঞতাই না আমার হবে। চামড়া ছাড়ানো শেষ হলো। দিনের আলো ফুরিয়ে আসছে। চারদিক ঘিরে জঙ্গলি আধার এগিয়ে আসছে খুব দ্রুত। আমাদের খুব কাছেই দুটো সিংহ অপেক্ষা করছে। সুতরাং এখানে আর দেরি না করে তাড়াতাড়ি ক্যাম্পের পথ ধরলাম। ক্যাম্প এখান থেকে প্রায় 7 মাইল দূরে। সিংহীটার চামড়া তোলা হলো না, ওটা সেই ঘাসের ভেতর মরে পড়ে আছে। ভাবলাম আজকের মতো ক্যাম্পে ফিরে যাই, কাল চামড়া তোলার জন্য লোক পাঠাবো। সিংহীটা আজ রাতের জন্য এখানেই থাক। কিন্তু পরদিন যাদেরকে পাঠিয়েছিলাম তারা সিংহীটাকে আর খুঁজেই পায়নি। তারা বোধহয় সেই জায়গাটাই খুঁজে বের করতে পারেনি। অথচ আমি নিশ্চিত যে সিংহীটাকে আমি মেরেছিলাম। যা হোক, আমরা ক্যাম্পের দিকে চলছি। রাত নেমেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এর মধ্যে কোনো মতে রেল লাইনের কাছে পৌঁছেছি। রাস্তাটা এখানে মোটামুটি সমতল। চারপাশে এত অন্ধকার যে পথ চেনাই মুশকিল হয়ে গেল। আকাশের তারা দেখে দিক ঠিক করে নিচ্ছি। আমাদের আশেপাশেই হয়তো কোনো সিংহ বা অন্য কোনো হিংস্র জন্তু ওত পেতে আছে, যে কোনো সময় আমাদের ঘাড়ে লাফিয়ে পড়তে পারে। গহীন জঙ্গলে এরকম পরিস্থিতিতে, তাও আবার রাতের বেলা, পথ চলা খুব সহজ কথা নয়। আমার সঙ্গীদের নিয়ে নিরাপদে যাতে ক্যাম্পে ফিরতে পারি মনে মনে এই প্রার্থনা করছি। কিন্তু পথ যে এখনো ফুরোয় না, নাকি পথ হারিয়ে ফেললাম। শঙ্কিত হয়ে উঠলাম। পথ হারালে আজ আর রক্ষা নেই। এই অন্ধকারে ঠিক রাস্তা কোনটা সেটা খুঁজেও বের করা যাবে না। জঙ্গলেই রাত কাটাতে হবে। ভোরের আগে আর ক্যাম্পের পথ ধরা যাবে না। এমন সময় প্রায় 1/2 মাইল দূর থেকে রাইফেলের গুলির আওয়াজ ভেসে এলো। আমার বন্ধু স্পাইনারই বোধহয় গুলি করেছে। গুলির শব্দ শুনে যাতে আমি পথ চিনে নিতে পারি, আমিও পাল্টা গুলি ছুঁড়ে তার উত্তর দিলাম, আমি ঠিক আছি, একটু পরেই তোমার সাথে মিলিত হচ্ছি। পরবর্তী টিলার মাথায় চললাম। সামনে সমভূমি, দূরে একটা আলোর আভাস পেলাম। অন্ধকারে আলোর এই ঝিকিমিকি বেশ ভালো লাগলো। বোধহয় স্পুনার আমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। রাত নামার পরও যখন আমি ফিরলাম না, তখন সে বেশ চিন্তিত হয়ে পড়ল। আমি চিঠি লিখে গিয়েছিলাম যে সন্ধ্যার আগেই ফিরে আসব। স্পুনার ভাবল নিশ্চয় আমি কোনো বিপদে পড়েছি। সে তখন কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে আমার খোঁজে বেরিয়ে পড়ল। আমি ক্যাম্প থেকে
যে পথে এই জঙ্গলে ঢুকেছিলাম ওরাও সেই পথে এগিয়ে আসছে। পথে নেমেই স্পুনার গুলি করেছে। আমি ধারে কাছে থাকলে হয়তো জবাব দেব এই আশায়। যা হোক, স্পুনার কিছুক্ষণের মধ্যেই তার দলবল সহ আমাদের সঙ্গে এসে মিলিত হলো। আমাকে নিরাপদ আর সুস্থ দেখে খুশি হলো সে। সঙ্গে সিংহের চামড়া দেখে তো আরও খুশি। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পুনার যে এই অন্ধকারে 1 মাইল পথ ছুটে এসেছে তাতে আমিও খুব আনন্দিত হলাম। সবাই মিলে ক্যাম্পে ফিরে এলাম। আমরা বেশ আরাম করে ডিনার খাচ্ছি। খাবার টেবিলেই আমার আজকের শিকার কাহিনী স্পুনারকে শোনালাম। আরও 2টো সিংহ কিভাবে আমাদের চামড়া ছাড়ানোর কাজ লক্ষ্য করে দেখছিল তাও স্পুনারকে বললাম। এই গল্প শুনে স্পুনারের শিকারে যাবার খুব খায়েশ হলো। আমরা কথাবার্তা বলে শিগগিরই একমত হলাম যে কালই আবার শিকারে বেরোবো। দেখা যাক ওই সিংহ দুটোকে শিকার করা যায় কিনা। আগামীকাল সকালে শিকারে যাওয়ার জন্য এখনই সব কিছু ঠিকঠাক করে রাখলাম। স্পুনার আর আমি প্রায়ই বাঘ আর সিংহের সাহসের তুলনামূলক বিচার বিশ্লেষণ করতাম। স্পুনারের মতে বাঘই হচ্ছে ক্ষিপ্ততা ও হিংস্রতায় সেরা। বাঘের সাহস, ধূর্ততা, হিংস্রতা ইত্যাদির কথা আমিও অস্বীকার করি না। তবু আমার নিজস্ব জীবন্ত অভিজ্ঞতা থেকে আমি জানি যে তেজ ও সাহসের দিক থেকে সিংহ বাঘের চেয়েও 1 কদম আগে। প্রকৃতপক্ষে উত্তেজিত সিংহের চেয়ে ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করি না। এ সময় আমার মতের পক্ষে আমি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ হাজির করতাম। স্পুনার আর তর্ক না বাড়িয়ে একসময় চুপ মেরে যেত। তাকে তখন উপসংহার টেনে বলতাম, সিংহকে রাগিয়ে দাও বা আহত করো, তারপর সিংহটার অথবা তোমার মৃত্যুই কেবল এই হাঙ্গামা শেষ করতে পারে। এত প্রবল হয় সিংহের জিঘাংসা। পূর্ব আফ্রিকার সিংহ সম্পর্কে এই হচ্ছে আমার মূল্যায়ন। আমি নিশ্চিত যে একদিন স্পুনার আমার মতের সাথে একমত হবে। তার নিজের মতটা সে পাল্টাবে। সত্যি সত্যি পরদিনই স্পুনার তার মত পাল্টে ফেলেছিল। আমার মতের সাথে সম্পূর্ণ একমত হয়েছিল। স্পুনার ও আমি শিকারে। সেদিন বেশ রাত করে শুতে গেলাম। জেগে আছি এখনো। ক্যাম্পের কাছেই সিংহের গর্জন শোনা গেল। আসলে আমাদের ক্যাম্পের অবস্থানটা সিংহের নিয়মিত চলাচলের পথের উপর পড়েছে। সেজন্যেই প্রায় প্রতি রাতেই সিংহের গর্জন শোনা যায়। তাদের পথের উপর ক্যাম্প করেছি দেখতে পেয়ে আমাদেরকে বকাঝকা করে ওরা আবার গভীর জঙ্গলে চলে যায়। চিড়িয়াখানা বা সার্কাসে খাঁচায় বন্দি সিংহের গর্জন শোনা এক কথা, আর গভীর জঙ্গলে মুক্ত ও জঙ্গলি সিংহের গর্জন শোনা সম্পূর্ণ ভিন্ন কথা। বন্দি সিংহের গর্জন কারো মনে তেমন ভয়ের উদ্বেগ করে না, কারণ সিংহটা তখন লোহার খাঁচায় বন্দি। এর কাছ থেকে সবাই নিরাপদ। কিন্তু রাতের বেলা গভীর জঙ্গলে তাঁবুর ঠিক বাইরে মুক্ত সিংহের গর্জন শুনলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। কারণ সিংহটা যে কোনো সময় তাঁবু ছিঁড়ে ভেতরে ঢুকে পড়তে পারে, আক্রমণ করে বসতে পারে যখন ইচ্ছে তখন। সিংহের আক্রমণ থেকে নিজের জীবন রক্ষা করার উপায় থাকে খুবই সীমিত। আজকের এই গর্জন অবশ্য আমার মনে আশার সঞ্চার করল। পরদিন শিকারের জন্য শুভ লক্ষণ বলেই ধরে নিলাম এই গর্জনকে। যা হোক, খুব ভোরে আমরা জেগে উঠলাম। শিকারে যাওয়ার প্রস্তুতি রাতেই নেওয়া হয়ে গেছে। তবুও দরকারি এত কাজ জমা হয়ে আছে যে ওগুলো শেষ না করেও যেতে পারছি না। কাজটা মোটামুটিভাবে গুছিয়ে শেষে শিকারের জন্য রওনা হলাম। তখন দুপুর হয়ে গেছে। স্পুনার আমাকে সঙ্গে নিতে অস্বীকার করে বসলো, কারণ আমার হালকা রাইফেলটা তার মতে হচ্ছে গিয়ে খেলনা বন্দুক। এই খেলনা বন্দুক নিয়ে আমাকে সে শিকারে যেতে দেবে না। তার দীর্ঘ বিশ্বাস, এই হালকা বন্দুক নিয়ে শিকারে গেলে আমি আজ বা কাল অবশ্যই দুর্ঘটনায় পড়ব।
এই ব্যাপারটা নিয়ে আমরা এর আগেও অনেক তর্ক করেছি। স্পুনারের দীর্ঘ বিশ্বাস যে হিংস্র ও ভয়ানক প্রাণী শিকারের জন্য অবশ্যই ভারী অস্ত্র ব্যবহার করা উচিত। কথাটা অবশ্য যুক্তিসঙ্গত, তবে আমার হালকা অস্ত্র নেয়ার পেছনে একটা কারণ আছে। আমি সবসময় যে রাইফেলটা ব্যবহার করি তাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি। সেই রাইফেল নিয়েই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অচেনা বা ধার করা অস্ত্র অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যা হোক, শিকারে যাওয়ার অনুমোদন পাবার জন্য আমি স্পুনারের সঙ্গে একটা আপোষ মীমাংসা করে নিলাম। আমি তার কাছ থেকে একটা ভারী রাইফেল দ্বিতীয় অস্ত্র হিসাবে চেয়ে নিলাম। দরকার পড়লে কাজে লাগাবো, কিন্তু আমার অভিজ্ঞতা বলে কখনো অন্যের অস্ত্রকে বিশ্বাস করবে না। ফলাফল মারাত্মক হতে পারে, সময় মতো সেটা কাজ নাও করতে পারে। ঘটেও ছিল তাই। আমাদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ যথারীতি পরীক্ষা করে নিলাম। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য কিছু ব্যান্ডেও সঙ্গে নিলাম। দুপুরের পর স্পুনারের টাঙ্গায় ঘোড়াগাড়ি চড়ে রওনা হলাম। টাঙ্গাটার ছাদ থাকায় বেশ ভালোই হলো। দুপুরের রোদে মাথা আর ঝলসে যাবে না। আমাদের সঙ্গী হলো মাহিনা, স্পুনারের সঙ্গে আসা ভারতীয় শিকারী ভোতা, টাঙ্গা চালক ইমাম দিন এবং আরও কজন ভারতীয় কুলি। ওরাও ঘোড়ায় চড়ে আসছে। টাঙ্গায় চড়ে শিকারের ব্যাপারটা হাস্যকর মনে হতে লাগলো, কিন্তু সেই সমভূমিতে পৌঁছাতে হলে টাঙ্গা খুবই কাজে আসবে। রওনা হবার পর আমরা খুব দ্রুত এগিয়েছি বলতে হয়। ঘোড়ার পায়ের টকবক আর চাকার একটানা শব্দ শুনতে শুনতে অবশেষে আমরা জায়গা মতো পৌঁছে গেলাম। গতকাল এখানেই দুটো সিংহ দেখে গিয়েছিলাম। জায়গাটা একটু গর্ত মতো এবং লম্বা ঘাসে ঢাকা। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা খুঁজে দেখলাম, সিংহের ছায়া পর্যন্ত কোথাও দেখতে পেলাম না। তাই আমরা আরেকটু এগিয়ে গেলাম। জায়গাটা ঘিরে বৃত্তাকারে একটা চক্কর লাগালাম। হঠাৎ ঘন ঘাসের উপরে সিংহের একটা কান দেখা গেল। তার মানে সিংহের সন্ধান আমরা পেয়ে গেলাম। উত্তেজনাময় মুহূর্ত শুরু হলো এখন থেকেই। ঘাসের ভেতর থেকে একটা সিংহী বের হয়ে এলো। তার ঠিক পাশে অপূর্ব সুন্দর একটা সিংহ এসে দাঁড়ালো। কি চমৎকার কেশর তার! আমরা তাদের দিকে এগিয়ে যাচ্ছি দেখে তারা কৌতূহলী দৃষ্টি মেলে আমাদের দিকে চেয়ে আছে। ভাবছে এই দুপেয়ে জীবগুলো আবার কোত্থেকে এলো। আমরা আরো কাছাকাছি হওয়া মাত্র তারা ঘুরে দাঁড়ালো এবং দৌড় লাগালো। ধীর কদমে দৌড়াচ্ছে ওগুলো। সিংহটা মাঝে মধ্যে থেমে আমাদের অবস্থান দেখে নিচ্ছে। সিংহের ভাবসাব বেশ জাক্কাল ও রাজকীয় বলে মনে হচ্ছে। সুন্দর কেশরওয়ালা বিরাট মাথাটা সে বেশ চমৎকার ভাবে আমাদের দিকে ঘোরাচ্ছে, আবার দৌড় লাগাচ্ছে। দৃশ্যটা আসলেই দেখার মতো। স্পুনার স্বীকার করলো যে সে এরকম সুন্দর দৃশ্য আর কখনো দেখেনি। আমার পদব্রজেই তাদেরকে অনুসরণ করছি, কিন্তু তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে বেশ দূরে চলে গেছে। আমাদের সামনে উঁচু একটা ঢিবি মতো। ঢিবিটা ঘিরে আমরা দ্রুত সামনে এগিয়ে যাচ্ছি। সিংহগুলোকে পালাতে দেয়া যাবে না, যেভাবেই হোক ওগুলোকে ধরতে হবে। আর আধ পাক ঘুরলেই আমরা ঢিবির ওপাশে সিংহগুলোর প্রায় ঘাড়েই গিয়ে পড়ব। একথা ভেবে আমাদের উত্তেজনা বহুগুণ বেড়ে গেল। কিন্তু ঢিবির ওপাশে পৌঁছে সিংহগুলোকে কোথাও দেখলাম না। গেল কোথায়? দেখি ঢিবির চূড়ায় উঠে, তাতে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পারবো। কষ্টে শিষ্টে ঢিবির উপরে চললাম। চূড়ায় পৌঁছানোর পর সিংহগুলোকে প্রায় 400 গজ দূরে দেখতে পেলাম, কিন্তু তাদের অবস্থান এমন জায়গায় যে আমরা ওদের বেশি কাছে যেতে পারবো না।
তাই এখান থেকে গুলি করব বলে ঠিক করলাম। গুলি শুরু করলাম। তৃতীয় গুলিতে সিংহীটা ডিগবাজি খেয়ে পড়ে গেল। হাত পা ছুঁড়ে কিছুক্ষণ ছটফট করলো সে। ভাবলাম সিংহীটার কর্ম সারা, কিন্তু অবাক কাণ্ড, আহত অবস্থাতেও সে উঠে দাঁড়ালো। সিংহীটাকে অনুসরণ করে লম্বা ঘাসের ভেতর ঢুকে পড়ল। ওখান থেকে তাদেরকে বের করতে পারবো বলে মনে হয় না। সিংহের শরীরে গুলি লাগাতে পারিনি। সন্দেহ হয়ে আসছে, সিংহগুলো যেখানে গিয়ে ঢুকেছে সেখান থেকে ওদের এখন আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ক্যাম্পের দিকে রওনা হলাম। আহত সিংহীটাকে আগামীকাল খুঁজে বের করা যাবে। এবার আর টাঙায় চললাম না। এক কুলির কাছ থেকে ঘোড়া নিয়ে যে তাতে চললাম। টাঙার সামনে চলে এলাম ঘোড়া ছুটিয়ে। হঠাৎ খেয়াল করলাম আমার ঘোড়াটা থরথরিয়ে কাঁপছে। ব্যাপার কি? চারপাশে সতর্ক নজর বোলালাম। বা কাঁধের উপর দিয়ে ওদিকে তাকাতেই ঘোড়ার কাঁপুনির কারণটা বুঝতে পারলাম। এখান থেকে 100 গজেরও বেশি দূরে চমৎকার দুটো সিংহ দাঁড়িয়ে আছে। গতকাল যে জোড়াটা দেখেছিলাম এটা সেই জোড়া। এদের উদ্দেশ্যেই আজ আমাদের শিকারে আসা, কিন্তু এদের দেখা না পেয়ে অন্য জোড়ার দেখা পেলাম। সিংহগুলো আমাদের দিকে এগোতে শুরু করলো। এমনভাবে এগোচ্ছে যে মনে হয় আমাদের পথ আটকে দাঁড়ানোই ওদের লক্ষ্য। আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ওরা আরেকটু এগিয়ে এসে মাটিতে শুয়ে পড়ল। আমি স্পনারকে ডেকে বললাম, এই সেই সিংহ, গতকাল যেগুলোর কথা বলেছিলাম। সে ঘোড়ার পিঠে সপাং করে চাবুক লাগালো এবং মুহূর্তের মধ্যে টাঙা আমার পাশে নিয়ে এলো। ইতিমধ্যে আমি আমার রাইফেল হাতে নিয়েছি। লাফিয়ে ঘোড়া থেকে নামলাম। স্পনারও টাঙা থেকে নেমে এলো। দুজনেই এবার সতর্কভাবে তাদের দিকে এগোতে শুরু করেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিলাম যে স্পনার ডান দিকেরটাকে গুলি করবে আর আমি বাঁ দিকেরটাকে। এভাবে সিংহগুলোর প্রায় 60 গজের মধ্যে চলে এসেছি। কিছুই ঘটল না। সিংহগুলো চুপচাপ শুয়ে থেকে আমাদেরকে দেখছে। এবার তাহলে গুলি করতে হয়। রাইফেল বাগিয়ে ধরে বসার উপক্রম করলাম। বসে গুলি করার সুবিধে বেশি। কিন্তু হঠাৎ ওগুলো আমাদের চমক দিয়ে উঠে পড়ল এবং ছুট লাগালো। একটা উঁচু জায়গায় ওঠা মাত্রই আমি গুলি করলাম। সিংহটা পেছনের 2 পায়ের উপর একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে পা দুটো দিয়ে বাতাসে বাউলি কাটছে। সেই মুহূর্তে সে আমাকে আক্রমণ করবে এমন ভাব দেখালো। কিন্তু আমার সৌভাগ্য যে সে মত পরিবর্তন করে সিংহের পেছনে ছুট লাগালো। সিংহটা একেবারে অক্ষত অবস্থায় পালাতে পেরেছে। আমি খুব দ্রুত ঘোড়ায় চললাম এবং জোর কদমে ঘোড়া ছোটালাম। প্রায় আধ মাইল ঝড়ের বেগে ছোটার পর আবার সিংহগুলোর দেখা পেলাম। তারাও আমাদেরকে দেখে ফেললো। পালানোয় ক্ষান্ত দিয়ে থেমে পড়ল। আমার মুখোমুখি হবে বলে ঠিক করেছে ওরা। এক পাক ঘুরেই আমাকে আক্রমণ করে বসলো সিংহগুলো। আহত সিংহটাই এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। আমি ঘোড়ায় ওঠার সময় রাইফেলটা সঙ্গে নিতে ভুলে গিয়েছিলাম। খালি হাতে তো আর দুটো সিংহের মোকাবেলা করা সম্ভব না। তাই এই মুহূর্তে যা করা উচিত তা আমিও তাই করলাম। ঘোড়ার মুখ উল্টো দিকে ঘুরিয়ে দিলাম এক ছুট। ছুট মানে উড়িয়ে চললাম আর কি। মনে মনে প্রার্থনা করছি ঘোড়ার পা যেন কোনো গর্তে না পড়ে। সিংহগুলো রণহুঙ্কার ছেড়ে আমার পেছন পেছন আসছে। যখন ওরা দেখলো আমাকে আর ধরতে পারবে না, তখন তারা রণে ভঙ্গ দিল। দৌড় থামিয়ে মাটিতে শুয়ে পড়লো আবার। আহত সিংহটা তার সঙ্গিনীর চাইতে প্রায় 200 গজ এগিয়ে আছে। আমি পেছন ফিরে দেখলাম যে ওরা রণে ভঙ্গে দিয়েছে। ফলে আমিও রাশ টেনে ঘোড়া থামালাম। ঘোড়া আবার ঘুরিয়ে নিলাম। সিংহের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। একই সঙ্গে খুবই সতর্ক দৃষ্টি রেখেছি তাদের উপর। আর একটু এগিয়ে গেলাম সিংহটার দিকে। এ সময় স্পনার রাইফেল নিয়ে এসে পড়ল। এবার তাহলে আক্রমণ করা যাবে।
তাদের থেকে সম্মানজনক দূরত্ব আমি ঘোড়া থেকে নেমে পড়লাম। তারপর আক্রমণ শুরু করলাম। প্রথম পদক্ষেপ হিসাবে আমি অক্ষত সিংহটাকেই প্রথমে আক্রমণ করব বলে ঠিক করলাম। এটাই আমার কাছে বেশি যুক্তিযুক্ত বলে মনে হলো। অবশ্য ভাগ্য যদি আমার অনুকূলে থাকে তবেই আমার ইচ্ছে মতো কাজ হবে। আমার হালকা রাইফেল দিয়ে প্রায় 300 গজ দূর থেকে গুলি করলাম। মনে হলো ভালোভাবেই আহত করতে পেরেছি। সে লাফিয়ে অনেক উঁচুতে উঠে গেল এবং ধপাস করে মাটিতে পড়ল। আমি তখন আমার হালকা রাইফেলটা রেখে স্পনারের ভারী রাইফেলটা নিলাম। এবার কাছেই সেই আহত সিংহটার দিকে মনোযোগ দিলাম। সে এতক্ষণ চুপচাপ শুয়ে থেকে আমাদের কার্যক্রম লক্ষ্য করছিল। আমরা তার কাছে যাওয়া মাত্র সে আমাদের উপর লাফিয়ে পড়বে, এরকমই বোধহয় ইচ্ছে ছিল তার। কিন্তু আমরা তাকে সে সুযোগ দিলাম না, কারণ আমরা তার দিকে এগোলাম ঠিকই, কিন্তু দূরত্ব তখনও 90 গজের মতো। অর্থাৎ আমরা তখনও তার খাবার নাগালের বাইরে। যা হোক, স্পনার হাঁটু গেড়ে বসে এক গুলিতেই তার কর্ম সাবার করে দিল। স্পনারের গুলি তার বা কাঁধের কাছে ঢুকে সোজা হৃৎপিণ্ড ভেদ করেছে। এখন গোধূলি লগ্ন। যদি সেই সিংহীটাকে পেতে হয় তাহলে মোটেও সময় নষ্ট করা চলবে না। আমরা আবার সতর্কভাবে অগ্রসর হলাম। এগোনোর সময় ডান দিকে ঘুরে গেলাম, তাতে পশ্চিম দিক আমাদের উল্টো দিকে পড়বে। পশ্চিম আকাশ তখনও কিছুটা আলোকিত। আমরা ঘুরতে শুরু করতে সিংহটা নিয়মমাফিক আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে যেতে লাগলো, যাতে সারাক্ষণই আমাদের দিকে নজর রাখতে পারে। তাকে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে। দাঁত মুখ খিচিয়ে মুখের ভাব এমন করেছে যে দেখলেই যে কেউ ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম, প্রথম গুলিতেই যদি এটাকে পুরোপুরি অক্ষম না করতে পারি তাহলে পর মুহূর্তেই সিংহীটা ঘূর্ণিঝড়ের মতো আমাদের উপর চড়াও হবে। তারপরও এই ভেবে সাহস পেলাম যে এরকম ঘটনা যদি ঘটেই যায় তাহলে আমাদের মধ্যে যে কেউ তাকে থামিয়ে দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার এই অনুমান পরবর্তী সময় ভুল প্রমাণিত হয়েছিল। হতভাগ্য ভোতা। আমরা খুব সতর্কভাবে ক্রুদ্ধ সিংহটার প্রায় 80 গজের মধ্যে পৌঁছালাম। আমি স্পনারের বাঁ দিকে 5 ফুট এগিয়ে আছি ওর থেকে। স্পনারের ডান দিকে 5-6 ফুট পেছনে ভোতা। সিংহীটা প্রচণ্ডভাবে রেগে গেছে। লেজ দিয়ে মাটিতে ক্রমাগত আঘাত করছে সে। লেজের আঘাতে পেছনে ধুলোর মেঘ তৈরি হয়েছে। তার প্রাণ কাঁপানো হুঙ্কার চারদিক প্রকম্পিত। কিছু করতে চাইলে এখনই তা করতে হবে। স্পনারকে গুলি করতে বলে আমি এক হাঁটের উপর ভর করে বসে পড়লাম। অপেক্ষা করছি গুলির। আমার উৎকণ্ঠার অবসান হলো। স্পনার গুলি করেছে। গুলির সঙ্গে সঙ্গেই সিংহীটা লাফ দিয়েছে। নিচু হয়ে লম্বা লম্বা লাফে এবং প্রচণ্ড বেগে ওটা সোজা আমাদের দিকে ছুটে আসছে। 50 গজ দূরে থাকতেই রাইফেলের ডান ব্যারেলটা খালি করলাম, কিন্তু গুলিটা লাগলো না। সিংহটা এখন মাত্র 25 গজ দূরে। রাইফেলের বা ব্যারেলটা খালি করলাম সাথে সাথেই, কিন্তু তাকে আর থামানো গেল না। গুলিটা লাগলো কিনা বোঝা গেল না। রাইফেলে আবার গুলি ভরবো সে সময়টাও নেই। মাথা নিচু করে চুপচাপ বসে থাকলাম। এই বুঝি সিংহটা আমার উপর লাফিয়ে পড়ল। পুরো ঘটনাটা মনে হচ্ছে স্লো মোশনে চলছে। সিংহটা এই মুহূর্তে আমার কাছ থেকে মাত্র 1 লাফের দূরত্বে। আর একটা লাফ দিলেই ওটা আমাকে ছুঁতে পারবে। কিন্তু না, সিংহটা হঠাৎ ডান দিকে বাঁক নিল। ও কি, সিংহটা যে স্পনারের দিকেই যাচ্ছে। মনে মনে আওড়ালাম আমি, কিন্তু আমার ধারণা সঠিক ছিল না। পেছন ফিরে দেখলাম বিদ্যুৎ চমকের মতো ওটা স্পনারকে পাশ কাটালো।
এবং শেষ লাফ দিয়ে ভোতার উপর পড়ল। দুজনেই এখন মাটিতে। ভোতাকে জাপটে ধরে সিংহটা কয়েক গজ পর্যন্ত গড়াগড়ি খেল। তখন তার গতি বেগটা আয়ত্তে এলো। এখন সে ভোতার বুকের উপর দাঁড়িয়ে তার গলা কামড়ে ধরার চেষ্টা করছে। ভোতা তার গলা বাঁচানোর তাগিদে নিজের বাঁ হাত সিংহের মুখের ভেতর ঢুকিয়ে দিল। হতভাগ্য ভোতা। সিংহটা আমার উপরই লাফিয়ে পড়ত, কিন্তু আমার উপর লাফিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে ভোতা নড়ে উঠেছিল। তাতেই সিংহটা আমাকে ছেড়ে তাকে আক্রমণ করেছে। মাত্র একটা ভুলের জন্য ভোতার এই অবস্থা। যেখানে এই মুহূর্তে আমার সিংহের শিকারে পরিণত হওয়ার কথা, সেখানে এখন ভোতা মৃত্যুর সাথে লড়াই করছে। পুরো ঘটনাটা ঘটতে সময় লাগলো 1 কি 2 সেকেন্ড। হঠাৎ কে যেন আমার হাতে একটা কার্তুজ গুঁজে দিল। ইমাম দিন, স্পোনারের সাহসী ভীত ইমাম দিন। বাড়তি রাইফেলটা তার হাতেই ছিল। এই আক্রমণের সময় সে সাহসের সাথে আমার পেছনে চলে এসেছিল। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভোতাকে বাঁচানোর আশায় আমি তীরের মতো ওদিকে ছুটে গেলাম। দেখি স্পোনার আমার আগেই ওখানে পৌঁছে গেছে। সিংহের গায়ে বাম হাত দিয়ে খুব জোরে ধাক্কা দিচ্ছে সে, যাতে ওটাকে ভোতার উপর থেকে সরানো যায়। স্পোনারের সাহস দেখে আমি চমৎকৃত হলাম, কিন্তু সিংহটাকে সে এক চুলো নড়াতে পারলাম না। তার চেষ্টা বিফলে গেল। ভোতার ডান হাতে তখনও রাইফেলটা শক্ত করে ধরা। ওই রাইফেলটা ছাড়িয়ে নেয়ার জন্যই স্পোনার চেষ্টা করছে। সিংহটার তখন ভোতার বাঁ হাত চিবোতে এত ব্যস্ত যে স্পোনারের দিকে তার কোনো খেয়ালই নেই। সিংহটার মুখোমুখি এগিয়ে গেলাম। মাথার কাছে পৌঁছানোর পর সে আমাকে দেখতে পেল এবং হাত চিবানো বন্ধ করল। ভোতার চর্বিত হাতটা তখনও তার মুখে ঝুলে আছে। এই অবস্থাতেই সে পেছনের পায়ে ভর দিয়ে আমার উপর লাফিয়ে পড়ার উপক্রম করল। আমার দিকে তাকিয়ে এমন বিশ্রীভাবে মুখ খিচালো যে তা দেখার মতো একটা দৃশ্য। আমি জানতাম নষ্ট করার এখন একটা মুহূর্ত নেই। রাইফেল কাঁধে তুলে সাথে সাথে ট্রিগার টেনে দিলাম, কিন্তু বিস্ময়ে ও আতঙ্কে দেখলাম গুলি হলো না। আবার ট্রিগার টানলাম, এবারও মিসফায়ার হলো। তখন আতঙ্কে ও বিস্ময়ে আমার হার্টবিট রীতিমতো বন্ধ হয়ে গেছে। দ্রুত এক কদম পিছিয়ে গেলাম। এবার আর রক্ষা নেই, আমি শেষ মনে মনে ভাবলাম, কারণ সিংহীটা নিশ্চয় আমাকে নতুন কার্তুজ ভরার সময় দেবে না। সিংহের চোখে চোখ রেখে আরেক কদম পিছু হটলাম। সিংহের চোখে প্রতিহিংসার আগুন জ্বলছে। তৃতীয়বার পেছানোর সময় হঠাৎ করে আমার খেয়াল হলো তাড়াহুড়োর মধ্যে আমি হ্যামার টানতেই ভুলে গেছি, তাই গুলি বের হয়নি। এটা যে ধার করা রাইফেল, আমারটায় আবার হ্যামার টানার ঝুট ঝামেলা নেই। যা হোক, সিংহীটা আমার উপর লাফিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই হ্যামার টেনে গুলি করলাম। গুলি সোজা সিংহীর মগজে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গেই ওটা ভোতার উপর লুটিয়ে পড়ল। ভোতার মৃত্যু। আমরা এক মুহূর্তে দেরি না করে সিংহের বিশাল মৃতদেহ টেনে হিঁচড়ে ভোতার উপর থেকে সরালাম। ভোতার হাতটা তখনও সিংহের মুখে। আমরা অনেক কষ্টে সিংহের মুখ কিছুটা ফাঁক করে ভোতার ক্ষতবিক্ষত হাতটা বের করে আনলাম। সে সময় ভোতা প্রায় অজ্ঞান। এক ছুটে টাঙ্গা থেকে ব্যান্ডি নিয়ে এলাম। ভাগ্যিস এটা সঙ্গে এনেছিলাম। ভোতার আঘাত পরীক্ষা করে দেখলাম তার বাঁ হাত আর ডান পা মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। পায়ের হাড় ভেঙে গেছে। তাকে এই ভাঙাচোরা অবস্থায় টাঙ্গায় তুললাম। ভাগ্যকে আবারও ধন্যবাদ যে আমরা সঙ্গে টাঙ্গা এনেছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব টাঙ্গা ছোটালাম। ক্যাম্পে পৌঁছেই স্পোনার ভোতাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঘোড়া নিয়ে টাঙ্গার পেছনে ছোটার আগে আমি তাড়াতাড়ি সিংহটাকে পরীক্ষা করলাম। আমার দুটো গুলি এর গায়ে লেগেছে।
প্রথম গুলিটা ডান চোখের নিচে ঢুকে অল্পের জন্য মগজ স্পর্শ করতে পারেনি। দুর্ভাগ্যক্রমে এই গুলিটা ছিল স্টিলের তৈরি। অন্যান্য গুলির সঙ্গে ভুল করে একটা স্টিলের গুলি স্পুনার নিয়ে এসেছিল। কেউ হয়তো ভাবতে পারেন এরকম একটা জরুরি অবস্থায় স্টিলের বুলেট ও তো সিংহের গতিরোধ করতে পারত। আমিও তাই ভাবতাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল স্টিলের গুলি সিংহকে মোটেও থামাতে পারেনি। আমার শেষ গুলিটা ছিল নরম সীসার তৈরি। এটা সিংহের ডান চোখের পাশ দিয়ে ঢুকে একেবারে মগজে ঢুকে পড়ে আধার হয়ে আসছে। সিংহ দুটোকে ওখানেই ফেলে রেখে আমি ঘোড়ায় চড়ে রওনা হলাম। পথে আর কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো না। এখানে উল্লেখ করা প্রয়োজন যে পরদিন মৃত সিংহ দুটোকে আনতে গিয়ে দেখলাম অন্য দুটো সিংহ আমাদের প্রথম শিকার করা সিংহটাকে খাচ্ছে। তবে মাথাটা অক্ষত ছিল, তাই মাথাটা কেটে নিয়ে এলাম। যে সিংহটা ভোতাকে আহত করেছিল সেটা অবশ্য আস্তই পাওয়া গেল। ক্যাম্পে পৌঁছে দেখলাম ডাক্তার মাকুলো ভোতার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন। আমাদের সৌভাগ্য যে তিনি এ সময় এখানে উপস্থিত ছিলেন। ভোতার ক্ষত স্থানগুলো দক্ষতার সঙ্গে তিনি ব্যান্ডেজ করেছেন। রক্তপাত বন্ধ হয়েছে। ভাঙা পায়ে চটি বেঁধে ব্যান্ডেজ করা হয়েছে। বেদনানাশক ওষুধের প্রভাবে এখন আরামে ঘুমোচ্ছে ভোতা। আমরা ওর ব্যাপারে আশান্বিতই হলাম। এ যাত্রা বোধ হয় সেরেই উঠবে। হাত পায়ের ক্ষত ভালো হয়ে যাবে বলে আমরা আশা করছি। কয়েকদিনের মধ্যেই ভোতার অবস্থার বেশ উন্নতি হলো। ক্ষতগুলো যে রকম মারাত্মক ছিল সে হিসেবে বেশ দ্রুতই ভোতা ছেড়ে উঠল। হাতের ক্ষত একেবারেই ভালো হয়ে গেল। পায়ের ক্ষতটা এখনো তেমন শুকোয়নি। ডজন খানেক গভীর ক্ষতচিহ্ন এখনো দেখা যাচ্ছে। তাহলে কি হবে? ভোতাকে ইদানিং বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো হয়ে উঠলে সিংহের পুরো বংশের উপর কিভাবে যে সে প্রতিশোধ নেবে, কারো সাথে দেখা হলেই এই কাহিনী শোনাচ্ছে। তার কথা শুনে বেশ ভালোই লাগতো। প্রতিশোধ স্পৃহা তাকে দ্রুত ভালো করে তুলছে। কিন্তু হায়, তার আর প্রতিশোধ নেওয়া হলো না। পায়ের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে মন নিল। শেষ পর্যন্ত হাঁটুর উপর থেকে তার পাটা কেটে বাদ দেয়া হলো। ডাক্তার উইনস্টন ওয়াটার্স খুবই দক্ষতার সঙ্গে এই অপারেশনটা করলেন। যে সিংহটা ভোতার এই পরিণতির জন্য দায়ী তার চামড়া অপারেশন টেবিলে বিছিয়ে দেয়া হয়েছিল। এতে হয়তো কিছুটা শান্তি পাবে ভোতা। যা হোক, পা কাটার পর ভোতা আবারও দ্রুত সেরে উঠতে লাগলো। কিন্তু যখন সে দেখলো যে তার একটা পা নেই, তখন সে হতাশায় একেবারে ভেঙে পড়ল। আমাদেরকে জানালো যে এই পা নিয়ে সে আর কোনোদিন স্বর্গে প্রবেশ করতে পারবে না, কারণ পঙ্গু লোক স্বর্গে প্রবেশ করতে পারে না। এ কথা ভেবে ভেবে সে আরো হতাশ ও মনমরা হয়ে পড়ল। আমরা তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করলাম। স্পুনার বোধহয় তার আপন ভাইয়ের জন্যও এতটা করতো না যতটা সে ভোতার জন্য করেছে। কিন্তু আমাদের সব রকমের চেষ্টাকে উপেক্ষা করে 19শে জুলাই ভোতা মারা গেল। আমাদের শেষ শিকার অভিযানের এমন সর্বনাশা সমাপ্তির পর আমি আর শিকারে যাইনি, কারণ কিছুদিন পরেই আমি এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। তাছাড়া যতদিন এখানে ছিলাম ততদিন কাজ শেষ করার জন্য খুবই ব্যস্ত থাকতাম। শিকারে যাবার সুযোগ থাকলেও হয়তো আমি আর যেতে পারতাম না। ভোতার মৃত্যু আমাদের মনে এমন গভীরভাবে রেখাপাত করেছিল যে শিকারের নেশা আমাদের পুরোপুরি কেটে গিয়েছিল। রেলগাড়িতে মানুষ খেকো। ব্রিটিশ ইস্ট আফ্রিকায় আমার অবস্থানের শেষ দিকে একদিন ডিনারের দাওয়াত খেতে গেলাম। পুলিশ সুপার মিস্টার রায়াল ইন্সপেকশন ক্যারেজে আমাকে দাওয়াত করেছিলেন। হতভাগ্য
রায়াল তখনও জানতেন না মাত্র ক মাসের মধ্যেই এই গাড়িতেই তার কি দুর্ভাগ্যজনক পরিণতি হবে। ছোট একটা রেল স্টেশন। স্টেশনের কাছাকাছি এলাকায় হঠাৎ মানুষখেকো সিংহের উপদ্রব শুরু হলো। সিংহটা স্টেশনের কাছে জঙ্গলে তার ঘাঁটি গেড়েছিল। রেল কর্মচারীদের মাংসের স্বাদ সে একবার পেয়ে গেছে, এখন বাকিগুলোকেও তার চাই। দিনে দিনে সিংহটা সাহসী হয়ে উঠল। একদিন সে স্টেশন মাস্টারকে ধরে নিয়ে গেল, আরেকদিন সিগন্যালম্যানকে খুব সহজভাবে সে শিকার করলো। আর এক রাতে সিংহটা শিকারে বেরিয়েছে। তার ঘোরাফেরা মোটামুটিভাবে স্টেশন এলাকাতেই সীমাবদ্ধ ছিল। সেদিনও সে স্টেশনের উপরেই চড়াও হলো। স্টেশন ছিল ইটের তৈরি দালান, ছাদ টিনের। মানুষখেকোটা কিভাবে সেদিন যেন স্টেশনের ছাদে গিয়ে উঠেছে, নখ দিয়ে খামছে, টিনের চাল খুলে ফেলতে চাইছে সে। পাগলের মতো টিন আঁচড়াচ্ছিল সিংহটা। চালের নিচে টেলিগ্রাফ অপারেটর বাবু ভয়ে তখন প্রায় জ্ঞানশূন্য, সারা শরীর তার কাঁপছে। তিনি কাঁপতে কাঁপতেই ট্রাফিক ম্যানেজারের কাছে তার পাঠালেন। সিংহ স্টেশনের সাথে যুদ্ধ করছে, শিগগিরই সাহায্য পাঠান। টেলিগ্রাফ অপারেটর বাবুর সৌভাগ্য যে সিংহটা স্টেশনের সঙ্গে যুদ্ধে আর জিততে পারল না। তবে টিন ভেঙে ভেতরে ঢোকার জন্য সিংহটা এত চেষ্টা করেছে যে টিন লেগে তার পা বেশ ভালোভাবেই কেটে গেছে। পরদিন চালের উপর তার রক্তমাখা অসংখ্য পায়ের ছাপ পাওয়া গেল। আরেক রাতে মানুষখেকোটা পাম্পিং ইঞ্জিনের ড্রাইভারকে ধরে নিয়ে গেল। ড্রাইভার ছিল স্থানীয় এক আফ্রিকান। কিছুদিনের মধ্যেই সিংহটা আরও কয়েকজনকে শিকার করলো। কোনো মতেই ওটাকে থামানো যাচ্ছে না। একবার এক ইঞ্জিন ড্রাইভার সিংহটাকে গুলি করার আশায় বড় একটা লোহার ট্যাঙ্কের ভেতর অবস্থান নিল। ট্যাঙ্কের মুখ উপরে, পাশে ছোট একটা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে অনায়াসে গুলি করা যাবে। দেখে শুনে ট্যাঙ্কটাকে বেশ নিরাপদই মনে হচ্ছিল। যা হোক, ট্যাঙ্কের ভেতরে ড্রাইভার যথারীতি পাহারায় বসলো। রাত বাড়ছে, সময় যাচ্ছে, সিংহের দেখা নেই। সিংহ এক সময় এখানে এসে হাজির হলো। ট্যাঙ্কের ভেতর কোনো মানুষ লুকিয়ে আছে, ব্যাপারটা সে টের পেয়ে যায় সঙ্গে সঙ্গে। তখন মাঝরাত। ড্রাইভারটা সিংহের দেখা পাবার আগেই সিংহটা সেই ট্যাঙ্কটাকে থাবার এক আঘাতে উল্টে ফেলে। ট্যাঙ্কের মুখ সিংহের নাগালের ভেতর। মুখটা ছোট থাকায় সিংহটা এর ভেতর ঢুকতে পারল না। তবে মুখের ভেতর পা ঢুকিয়ে ড্রাইভারকে বের করার সব রকম চেষ্টাই সিংহটা করলো, কিন্তু ট্যাঙ্কটা বেশ বড় থাকায় সিংহের থাবা ড্রাইভারের নাগাল পেল না। ড্রাইভার তখন ট্যাঙ্কের তলার দিকে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। ভয়ে আধমরা হয়ে গেছে সে। ট্যাঙ্কের মুখে সিংহটাকে দেখতে পেয়েও সে গুলি করতে পারেনি। গুলি করার কথা বা রাইফেলের কথা তখন তার মনেই নেই। বেশ কিছুক্ষণ পর হঠাৎ তার হুঁশ ফিরে এলো। কোনো মতে একটা গুলি করতে পারল সে। গুলিটা সিংহের গায়ে না লাগলেও তাতে কাজ হলো। গুলি শব্দে ভয় পেয়ে সিংহটা সাময়িকভাবে ট্যাঙ্ক ছেড়ে পালিয়ে গেল। এই মানুষখেকোটাকে মারার চেষ্টা করতে গিয়ে রয়্যাল দুর্ভোগের কবলে পড়ল। 1900 সালের 6 জুন মিস্টার রায়াল তার ইন্সপেকশনাল ক্যারিজে চড়ে মাকিন্দু থেকে নাইরোবি যাচ্ছিলেন। সঙ্গে দুজন মিস্টার ওয়েবনার এবং মিস্টার পারেন্টি। একসময় তাদের গাড়ি কিমায় পৌঁছলো। মোম্বাসা থেকে কিমার দূরত্ব প্রায় 250 মাইল। কিমায় পৌঁছে তারা শুনলেন যে তাদের গাড়ি এখানে পৌঁছার একটু আগে স্টেশনের কাছে মানুষখেকোটাকে দেখা গেছে। সুতরাং মানুষখেকোটাকে মারা যায় সে চেষ্টা করবেন। সুতরাং তারা 3 জন মিলে ঠিক করলেন সে রাতটা এই স্টেশনেই কাটাবেন।
যদি মানুষ খেকোটাকে মারা যায় সে চেষ্টা করবেন। মিস্টার রায়ালের ক্যারিজ বা বগিটাকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হলো। বগিটা এখন অন্য একটা সাবলাইনে দাঁড়িয়ে আছে। লাইনটা এখনো ঠিকভাবে তৈরি করা হয়নি, ফলে বগিটা একদিকে অল্প কাত হয়ে দাঁড়িয়েছিল। বিকেলে 3 বন্ধু সিংহের খোঁজে বেরোলেন, কিন্তু কোথাও সিংহের ছায়াও দেখা গেল না। কিছুক্ষণ পর সবাই গাড়িতে ফিরে এলেন। ডিনারের সময় হয়েছে। ডিনারের পর তারা পালাক্রমে সে রাতটা পাহারা দিয়ে কাটাবেন বলে ঠিক করলেন। বাইরে নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারে দুটো উজ্জ্বল ও স্থির জোনাকি ছাড়া আর কিছুই দেখা গেল না। পরে তারা অবশ্য বুঝতে পেরেছিলেন যে ওই স্থির দুটো জোনাকি আসলে হচ্ছে সিংহের দুটো চোখ। অন্ধকারে সিংহের চোখ অমনভাবে জ্বলজ্বল করছিল। সিংহটা তখন তাদের প্রতিটি কার্যকলাপ খুব মনোযোগ দিয়ে দেখছে। রাত বাড়তে থাকলো, কিন্তু সিংহের দেখা নেই। কিছুক্ষণ থেকে সেই জোনাকিগুলো দেখা যাচ্ছে না। মিস্টার রায়াল তার বন্ধুদের শুয়ে পড়তে বললেন। প্রথমে তিনি নিজেই পাহারা দেবেন। গাড়ির ভেতরে এক পাশে টেবিল, টেবিলের ঠিক উপরে একটা বার্থ, আর এর উল্টো দিকে নিচে একটা বার্থ। হোয়েবনার উপরের বার্থ দখল করলেন। মিস্টার রায়াল প্যারেন্টিকে নিচের বার্থে শুয়ে পড়তে বললেন, কিন্তু মিস্টার প্যারেন্টি বার্থে শুতে অস্বীকার করলেন। তিনি গাড়ির মেঝেতেই শুতে চান, কারণ ওখানেই নাকি তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মিস্টার প্যারেন্টি মেঝেতেই শুয়ে পড়লেন, তার পা দরজার দিকে। কিছুক্ষণ পাহারা দেবার পর রায়াল বোধ হয় ভেবেছিলেন যে মানুষ খেকোটা সে রাতে আর আসছে না, তাই তিনি নিচের ওই খালি বার্থে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে আসছে ক্লান্তিতে। একটু জিরিয়ে নিয়ে আবার তিনি পাহারায় বসবেন। ঠিক তখন মানুষ খেকোটা ঘুমন্ত 3 জন মানুষের উপর কড়া নজর রেখেছে। ফন্দি আসছে মানুষ শিকারের। ক্যারেজের এক পাশে সরু একটা প্যাসেজটা অবশ্য রেল লাইন থেকে বেশ উঁচুতে। মানুষ খেকোটা মাটি থেকে এক লাফে ওই প্যাসেজে উঠে পড়ল। একটুও শব্দ হয়নি। প্যাসেজের ঠিক সামনেই ভেতরে ঢোকার দরজা। স্লাইডিং দরজাটা পিতলের রানারের উপর বসানো থাকাতে খুব সহজেই তা বন্ধ করা ও খোলা যায়। দরজাটা সেদিন লক করা হয়নি, ফলে মানুষ খেকোটা সামনের পা দিয়ে খুব সহজেই দরজা খুলে ফেলেছে। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ল সিংহটা। সিংহের ওজনে বগিটা আরও একটু কাত হলো, আর তার ফলে স্লাইডিং দরজাটা সিংহের পেছনে আপনা আপনি বন্ধ হয়ে গেল, লক হয়ে গেল সাথে সাথেই। ক্যারেজের ভেতরে তখন 3 জন ঘুমন্ত মানুষ এবং ভয়ঙ্কর একটা মানুষ খেকো সিংহ, আর বগির দরজাটা লক করা। মানুষ খেকোটার দরজা দিয়ে ভেতরে ঢুকতেই এক লাফে রায়ালের উপর পড়ল। সিংহের পেছনের পা দুটো পড়ল মেঝেতে ঘুমন্ত মিস্টার প্যারেন্টির উপর। আর্তনাদ শুনে মিস্টার হোয়েবনার জেগে উঠলেন। নিজের দৃশ্য দেখে তিনি ভয়ে ও বিস্ময়ে হতবাক। বিরাট এক সিংহ পুরোটা বগি দখল করে আছে। সামনের পা দুটো মিস্টার রায়ালের উপর, আর পেছনের পা দুটো মিস্টার প্যারেন্টির উপর। হোয়েবনার এরকম দৃশ্য কখনো দেখেননি। ওদেরকে বাঁচানোর কোনো রাস্তা তিনি দেখতে পেলেন না। নিজের জীবনটাও বাঁচানো দরকার, এজন্যে মাত্র একটা পথই খোলা আছে। সিংহটা যে দরজা ভেতরে ঢুকেছে তার ঠিক উল্টো দিকে আরেকটা টানা দরজা। ওই দরজার ওপাশে চাকরদের রুম। ওই দরজা দিয়ে কোনো রকমে চাকরদের রুমে ঢুকে পড়তে পারলেই হোয়েবনার নিরাপদ। কিন্তু সেই দরজার কাছে পৌঁছতে হলে সিংহের পিঠেই তাকে পা দিতে হবে, কারণ সিংহের বিরাট শরীর তার বার্থের নিচে প্রায় সবটুকু জায়গায় দখল করে রেখেছে। প্রাণের তাগিদ বড় তাগিদ। মিস্টার হোয়েবনার সিংহের পিঠে লাফিয়ে পড়ে দরজার কাছে পৌঁছে গেলেন।
সিংহটা মিস্টার রায়ালকে নিয়ে এত ব্যস্ত ছিল যে সে টেরই পেল না তার পিঠে কেউ সওয়ার হলো কিনা। যা হোক, মিস্টার ওয়েবনার হতাশ হয়ে দেখলেন দরজাটা ওপাশ থেকে বন্ধ। আর্তনাদ এবং সিংহের মৃদু গর্জনের শব্দে কুলিরা জেগে উঠেছে। ভয়ের চোটে ওরা দরজাটা ওপাশ থেকে বন্ধ করে দিয়েছে। ওয়েবনার দরজা খোলার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। শরীরের পুরো শক্তি খাটিয়ে তিনি দরজাটা একটু ফাঁক করতে সক্ষম হলেন। সেই ফাঁক গলে তিনি দরজার ওপাশে চাকরদের রুমে চলে গেলেন। ভয়ার্ত ও কম্পমান কুলিরা সাথে সাথে দরজাটা তাদের পাগড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে কিছু একটা ভেঙে পড়ল। ক্যারিজটা একপাশে কাত হয়ে দুলে উঠেছে ভীষণভাবে। মানুষ খেকোটা মিস্টার রায়ালকে মুখে নিয়ে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েছে। সিংহটার পায়ের নিচে থেকে মুক্তি পাওয়া মাত্রই পারেনটি উল্টো দিকে জানালা খুলে মাটিতে লাফিয়ে পড়ে ছুট। এক ছুটে তিনি স্টেশনে ঢুকে পড়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কারিজটা বলতে গেলে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। সিংহের প্রচণ্ড ধাক্কায় বগির কাঠের জানালার পুরো ফ্রেম ওয়ার্কই ভেঙে গেছে। বোধহয় রায়াল সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। পরদিন প্রায় সিকি মাইল দূরে এক ঝোপের মধ্যে রায়ালের দেহাবশেষ পাওয়া গেল। শেষকৃত্যের জন্য তার দেহাবশেষ নাইরোবিতে নিয়ে যাওয়া হলো। খুশির কথা এই যে দুর্ঘটনার মাত্র কদিন পরেই রায়ালের দুঃখজনক পরিণতির জন্য দায়ী নায়ককে ফাঁদ পেতে ধরা হলো। রেলওয়ের এক কর্মকর্তা ফাঁদটা তৈরি করেছিলেন। প্রদর্শনের জন্য মানুষ কেকোটাকে কদিন ফাঁদের মধ্যে আটকে রাখা হয়, পরে এটাকে গুলি করে মারা হয়। আমি ইংল্যান্ড ফিরে গেলাম। ভোতার হত্যাকারী সিংহই ছিল পূর্ব আফ্রিকায় আমার শেষ শিকার। তারপরও নানা কাজে বিভিন্ন স্থানে যাওয়া আসার সময় আমি আরও সিংহ দেখেছিলাম। বিশেষ করে অদ্ভুত একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। সেদিন ছিল জুনের 2 তারিখ। আমি নাইরোবি যাচ্ছিলাম। আমার সঙ্গে ছিলেন ডাক্তার মার্ক কুলক। ডাক্তার সাহেব কদিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন। আফসোস করে আমাকে বললেন যে এতদিন এ দেশে থেকে সিংহ শিকার তো দূরের কথা, একটা সিংহ তিনি প্রাকৃতিক পরিবেশে দেখতে পাননি। তাহলে দেশে গিয়ে এই ব্যাপারটার জলজান্ত বর্ণনা তিনি দিতে পারতেন। আমরা ইঞ্জিন রুমে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলাম। তার মুখ দক্ষিণ দিকে ফেরানো। প্রিয় ম্যাক, তুমি আসলে সিংহ দেখার চেষ্টাই করনি, সেজন্যই তুমি সিংহ দেখতে পাওনি, আমি বললাম। বাজে কথা। শিকারে বেরিয়ে সিংহের দেখা পাওয়ার জন্যে আমি সব রকম চেষ্টাই করেছি, দীর্ঘভাবে তিনি প্রতিবাদ করলেন। বেশ ভালো কথা। বাড়ি ফেরার আগে তুমি কি আসলেই সিংহ শিকার করতে চাও? আমি জিজ্ঞেস করলাম। পৃথিবীর যে কোনো জিনিসের বিনিময়েও আমি একটা সিংহ পেতে চাই, আবেগ জড়ানো গলায় তিনি উত্তর দিলেন। খুব ভালো কথা। সুলতান, গাড়ি থামাও। ইঞ্জিন ড্রাইভারের উদ্দেশ্যে আমি চেঁচালাম। গাড়ি থামতে শুরু করলো। ডাক্তার অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছেন না তিনি। তাকে বললাম, ম্যাক, এবার তোমার খেল দেখাও। গাড়ি থেকে লাফ দাও, আর ওই যে ওখান থেকে 2টো সিংহ ধরে নিয়ে এসো। চরকির মতো ঘুরে গেলেন ডাক্তার। আমি যেদিকে ইশারা করেছি সেদিকে তাকিয়ে আছেন তিনি। মাত্র 200 গজ দূরেই দুটো জলজান্ত সিংহ দেখে নিজের চোখকেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না। সিংহ দুটো তখন একটা অ্যান্টিলোপের মাংস খেতে ব্যস্ত। একটু আগেই অ্যান্টিলোপ শিকার করেছে ওরা। ম্যাক যখন সিংহ না দেখতে পাবার ব্যাপারে আমার কাছে দুঃখ প্রকাশ করছিল, তখনই সিংহ দুটোকে আমি দেখতে পেয়েছিলাম। কথা বাড়িয়ে একটু সময় নিলাম যাতে গাড়িটা সিংহগুলোর কাছাকাছি পৌঁছে। কাছাকাছি পৌঁছার পর গাড়ি থামালাম। সিংহের কথা বলে ম্যাককে চমকে দিলাম। ম্যাক সিংহগুলোর দিকে পেছন ফিরে ছিল, সেজন্যই সে ওগুলোকে দেখতে পায়নি। সিংহগুলোকে দেখার 2-1 সেকেন্ডের মধ্যেই ম্যাক গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ল। সোজা সিংহগুলোর দিকে এগিয়ে যাচ্ছে সে।
গুলি করার জন্য ম্যাক যেই রাইফেল তুলেছে অমনি একটা সিংহ চম্পট দিল। ম্যাকে আগেই দেখে ফেলেছে ওরা। পালিয়ে যাবার আগেই দ্বিতীয় সিংহটাকে যেন গুলি করে আমি এখান থেকেই চেঁচিয়ে বললাম। দ্বিতীয় সিংহটা এক পা অ্যান্টিলোপের উপর রেখে ম্যাকের কাঁধের উপর দিয়ে সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমার চেঁচামেচি তাকে আকৃষ্ট করেছে। এভাবেই আমার চোখে চোখ রেখে সিংহটা উঠে দাঁড়ালো। অমনি ম্যাকের রাইফেল গর্জে উঠল। এক গুলিতেই সিংহ শিকার কাহিনী শেষ। সরাসরি হৃৎপিণ্ডে ঢুকেছে ম্যাকের গুলিটা। নিজের সাফল্যে ম্যাক যে কতখানি আনন্দিত হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সিংহটাকে গাড়িতে তুলে আনা হলো। গাড়িতে ঠেস দিয়ে বসিয়ে মৃত সিংহটার সাথে আমি একটা ছবি তুললাম। 1899 সালের শেষ দিকে আমি ইংল্যান্ডে ফিরে গেলাম। ইংল্যান্ড রওনা হবার কদিন আগে আমার আফ্রিকান ছেলেরা নিজেদেরকে তারা এভাবেই অভিহিত করত। দল বেঁধে আমার কাছে এলো, তাদেরকে যেন আমার সঙ্গে নিয়ে যাই। এজন্যে কাকুতি মিনতি করলো। আমি তাদেরকে ইংল্যান্ডের প্রচণ্ড ঠান্ডার কথা সবিস্তারে জানালাম। তাছাড়া তাদের নিজেদের দেশ থেকে ইংল্যান্ড অনেক দূরে, কিন্তু তারা আমাকে আশ্বস্ত করলো এই বলে যে ওসব তাদের কাছে কোনো সমস্যাই নয়। তারা শুধু আমার ছেলে হিসেবে আমার সঙ্গে থাকতে চায়, আর কোনো দাবি তাদের নেই। আমার সাথে থেকে তারা আমার সেবা যত্ন করবে। আমি প্রায় 400 অর্ধলুঙ্গ আফ্রিকান ছেলে নিয়ে ইংল্যান্ড ফিরছি। কল্পনা করতেই আমার কষ্ট হলো। অনেক কষ্টে তাদেরকে বোঝাতে পারলাম যে তারা নিজের দেশেই ভালো থাকবে। বিদেশ বিদেশি। চিরবিশ্বস্ত মাহিনা আমার ছেলে রোশান খান, সৎ ও ভালো লোক চৌকিদার মিয়া এবং আরো কয়েকজন কুলি অনেকক্ষণ আমাকে সঙ্গ দিল। বন্দর পর্যন্ত ওরা সবাই আমার সঙ্গে ছিল। সেখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বিদায় সংবর্ধনা দিল ওরা। আমার মনটাও খারাপ হয়ে গেল। সুখে দুঃখে বিপদে আপদে আমরা একই সঙ্গে বহুদিন কাটিয়েছি। এখানে এরাই আমার সবচাইতে আপনজন ছিল। আবার কবে এদের সঙ্গে দেখা হবে কে জানে। আমার জাহাজ ইংল্যান্ডের উদ্দেশ্যে পাল তোলার একদিন আগেই তারা ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাবর মানুষ খেকোর কাহিনী এখানেই সমাপ্ত। זה לא תרגע את החתול. אגב, אתם יודעים שאמא באה, נניח עכשיו היא חוזרת. במצב כזה, עלול להיות פה לא נעים. לנו? אני נכנסת בקטע של להגן על הגורים. אני לא להיות תוקפנית. על אלינו? כן. אם היא מאיזושהי סיבה תראה בנו עניין. יכול שהיא תבוא ותיקח אותם ותלך. שהיא תבוא ותתיישב. שתבוא ותתיישב. אתה יודע איזה יפה זה יהיה לראות את המפגש ביניהם? תצאו עליה
דאגה. הם יונקים,